বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মঈন ফিরোজী। মিস্টার মঈন ফিরোজী বাংলাদেশের সংবিধান সংক্রান্ত একাধিক মামলায় আইনজীবী ছিলেন, তার মধ্যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, 14th অ্যামেন্ডমেন্ট, 16th অ্যামেন্ডমেন্ট এই মামলাগুলোতে ছিলেন। বহুল আলোচিত জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স সংক্রান্ত মাজহার হোসেন মামলায়ও তিনি আইনজীবী হিসেবে ছিলেন। আমার ডানে আছেন ডক্টর জাহিদুর রহমান, আপনাদের সবার পরিচিত লেখক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও আমি তাকে সামনের সারিতে রাখতে চাই। স্বাগত আপনাদের দুজনকে। মিস্টার মঈন ফিরোজী, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায়। বাংলাদেশে 5ই আগস্টের পরে বহুল আলোচিত শব্দ, যেটা একসময় 2007 এবং 8-এ আমরা শুনতাম, যে সংস্কার। কিন্তু এটা পরিষ্কার না যে সংস্কার আসলে কি ধরনের সংস্কার দরকার এবং সংস্কারটা সাস্টেইনেবল হবে কিনা। এই আলোচনা চলতেই এখন আলোচনা হচ্ছে যে বাংলাদেশের কনস্টিটিউশনটার মধ্যে আসলে অনেক লুফুলস আছে, অনেক কন্ট্রাডিকশন আছে। 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, যেটা অবশ্য বিগত সরকার বহুল ব্যবহার করেছে, কিন্তু কাজে সেটা দেখা যায়নি। সো কনস্টিটিউশনটা আসলে কি করা উচিত, এটা কি আর একটু অ্যামেন্ডমেন্ট সংশোধন? এর মধ্যে কিছু অংশ আছে বলা যায় 1/3 সেটা সংশোধনযোগ্য নয়, এভাবেই সংশোধন করা হয়েছিল 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। কেউ এখন মনে করেন যে বাংলাদেশে আসলে একটা ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন দরকার এবং সেখানে বাংলাদেশের কনস্টিটিউশনটা আসলে রিরাইট করা দরকার, নতুন করে একটা কনস্টিটিউশন তৈরি করা দরকার, যেখানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, 24-এর এই গণ অভ্যুত্থানের চেতনার সন্নিবেশে থাকবে। তো আপনি আইনজীবী হিসেবে এবং একজন সংবিধান নিয়ে যেহেতু আপনি প্রচুর কাজ করেন, আইনি লড়াই লড়েছেন, আপনার কাছ থেকে শুনতে চাই এক্সপার্ট হিসেবে আপনার মতামত। ধন্যবাদ। প্রথমে আমাদের এই 24-এর গণজাগরণের যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেই শুরু করছি। বাংলাদেশের সংবিধানের মূল সূচনা লগ্নে থেকে আমাদের 72 সালে যে সংবিধানটা তৈরি হয়েছে সেখান থেকে কিছু বিষয়ে উল্লেখ করে তারপরে আপনার মূল প্রশ্নে আসি। 72 সালের সংবিধানের এই পুরো ফ্রেমওয়ার্কটা এসছে একটা পরিস্থিতিতে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাগরণ থেকে শুরু করে পরবর্তীতে যখন একটা নতুন রাষ্ট্রের রূপ নিল, স্বাভাবিকভাবেই 70-এর পরে 70 থেকে 72-এর এই অবস্থানে কিন্তু সংবিধান নিয়ে একটা ব্যাপক কাজ হয়েছে, আলোচনা হয়েছে। 70-এর দশকে আলোচনাটা হয়েছে মূলত পাকিস্তান সংবিধানের বিষয়ে, কিন্তু স্বাধীনতার পরে যখন আমরা নতুন দেশ পেলাম তখন এই সংবিধানটা নতুন আঙ্গিকে রচনার প্রয়োজন পড়ল। এই নতুন আঙ্গিকে যখন রচনার প্রয়োজন পড়েছে তখনই বিষয়টা এসছে যে একটা গণপরিষদের মাধ্যমে যখন সংবিধানটা রচনার প্রয়োজন পড়ল, তখন এই সংবিধানটা রচনার প্রেক্ষাপটটা ছিল যে প্রত্যেকে যারা এখানে এই গণপরিষদে ছিল তারা সংবিধানের মূল ধারাটা যেটা হবে সেটা একটা কমিটির মাধ্যমে জিনিসটাকে ফ্রেম করেছে। ফ্রেম করার পরে যখন সংবিধানটা মূলত আলোচনায় আসলো গণপরিষদে, সেখানে দেখা গেছে যে আলোচনাগুলো সীমাবদ্ধ কিছু বিষয়ের উপরে ছিল। আলোচনাগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশনের যে মূল স্পিরিটগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা সেগুলো অনেকটাই দায়সারা গোছের আলোচনা হয়েছে। কিছু আলোচনা এসছে যেগুলো মূলত সঞ্জিত সেনগুপ্ত কিছু পয়েন্ট তুলেছেন, কিন্তু দেখা গেছে সেই আলোচনাগুলো বাস্তবে সেই মূল কনস্টিটিউশনের সংশোধনের সাবজেক্টে আসেনি। বাংলাদেশ তৈরির 72-এর কনস্টিটিউশনটা যে কমিটির মাধ্যমে ফ্রেম হয়েছে, সে 72 কনস্টিটিউশনের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা কোথাও আলোচনা আসে না, সেটা হলো এই সংবিধানটা অনেকটাই বিভিন্ন দেশের সংবিধানের কপি পেস্ট। এই কপি হওয়ার কারণে যেটা হয়েছে, মূল চেতনা যেটা আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনাটাকে অনেকে 71-এ সীমাবদ্ধ করে। আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনাটা বহু আগে থেকে, সে ব্রিটিশ ভারত
আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন পুরোটাই মুক্তিযুদ্ধের চেতনার একটা ধারাবাহিকতার মধ্যে এসছে। যখন কনস্টিটিউশনটা রচনার প্রশ্ন আসলো, আমি গণপরিষদের যে বিতর্কটা আছে সেখানে দেখেছি যে মূল আলোচনাগুলো কমিটির একটা তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। গণপরিষদের আলোচনাগুলো খুব লিমিটেড কনটেক্সে এসছে, যার কারণে সংবিধানের কপির এই সিচুয়েশনে যেটা হয়েছে, আমাদের সংবিধানের যে মূল নীতিগুলো আছে এই মূল নীতিগুলোর সাথে সংবিধানের অন্যান্য ধারাবাহিক যে বিধানগুলো আছে অনেকগুলোর ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণতা লক্ষ্য করা যায়। যেমন একটা পয়েন্ট বলি আমি, যে আমাদের মূল নীতিতে আছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা আছে প্রিয়াম্বলে। আবার 10 নম্বর অনুচ্ছেদে আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সো অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা সমাজতান্ত্রিক পদ্ধতিতে হবে, কিন্তু সমাজ ব্যবস্থা যে সমাজতান্ত্রিক পদ্ধতিতে হবে সেটার বিষয়ে কোনো ইলাবোরেশন নেই কনস্টিটিউশনে। আবার ধর্মনিরপেক্ষতা এই বিষয়টা হঠাৎ করে চলে এসছে, যেখানে অনেক দিন ধরেই অসাম্প্রদায়িকতার ব্যাপারে আলোচনা ছিল। তো মূলনীতিটাই নির্ধারণ করে দেয় পরবর্তীতে অন্যান্য যে অনুচ্ছেদগুলো আছে, অন্যান্য প্রভিশনসগুলো আছে সেটা কি করে আসবে। আরেকটা বিষয় হলো যে সংবিধানটাকে দুটো আঙ্গিকে দেখা হয়, একটা হচ্ছে আইন হিসাবে দেখা হয়, আরেকটাকে দেখা হয় এটা রাষ্ট্র ব্যবস্থার একটা মূলনীতি হিসাবে। আমাদের যারা ইনভলভ ছিলেন ম্যাক্সিমাম আইনজীবী ছিলেন বা আইন সংক্রান্ত এক্সপার্ট ছিলেন, তারা আইনগুলোকে খুব সুন্দরভাবে এনেছেন, কিন্তু দেখা গেছে যে এর রাষ্ট্র ব্যবস্থার যে পরিচালনার যে মূলনীতিগুলো, জনগণের অভিপ্রায়টা কোথাও রিফ্লেক্টেড হয়নি। আরেকটা ছোট্ট বিষয়ের সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে যেহেতু বিভিন্ন জায়গা থেকে, ইভেন শেখ সাহেবও বলেছেন আলোচনায়, প্রথম দিনই আলোচনায় বলেছেন যে আমরা বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রির সংবিধানই দেখেছি এটা যখন রচনা করা হয়েছে। ওনার একটা কথা থেকে যেটা এসছে যে এই সংবিধানের অনেক প্রভিশন আছে যেগুলো অত্যন্ত যুগোপযোগী এবং অত্যন্ত সুন্দর, কিন্তু আমি একটা উদাহরণ দিই এইভাবে যে অনেকগুলো ফুল আছে কিন্তু ফুলের মালা গাঁথা হয়নি, যার কারণে সংবিধানের মধ্যে এই অসামঞ্জস্যতা এখন পর্যন্ত আমরা সাফার করে যাচ্ছি। এর সাথে আরও বিষয় আসবে যে সংবিধান যখন পরবর্তীতে এই আরেকটা বাস্তবায়ন আরেকটা ইস্যু আছে যে পাকিস্তানি শাসন কাঠামোর মধ্যে নির্বাচিতরা এই সংবিধান প্রণয়ন করেছেন, যারা আসলে সেই অর্থে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওই গণপরিষদকেই বলা হয়েছে, সেটা নিয়ে একটা বিতর্ক অনেকেই করেন যে এটাও ঠিক হয়নি। হোয়াট ডু থিংক? এটা যে কোনো বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, আমি 24-এর এই গণ অভ্যুত্থানকে বিপ্লবই বলবো। যে কোনো বিপ্লব বলেন, এই বিপ্লবের কোনো একটা ফর্মুলার মধ্যে আপনি ফেলে ওই পরিস্থিতি সামলাতে পারবেন না। যখন 72-এর প্রেক্ষাপটে আমাদের মুক্তিযুদ্ধের পরে যে অবস্থানটা তৈরি হয়েছে, সেখানে একমাত্র গ্রহণযোগ্য অবস্থানে ছিল যারা 70-এর নির্বাচিত, তারা যে দলেরই হোক না কেন। যদিও কিছু কিছু গুরুত্বপূর্ণ দল এই ইলেকশন বয়কট করেছিল, কিন্তু একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে গেলে আপনি যেমন আজকে আমরা ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছেন, বিকজ তার গ্রহণযোগ্যতা ওখানে আছে। 71-এর প্রেক্ষাপটেও তাই, যে একটা রেডিমেড আমাদের বাঙালি সংস্কৃতি লালন করে এরকম একটা বডি তখন ছিল। সুতরাং ওই ক্ষেত্রে আপনি গণপরিষদটাকেই মোর গ্রহণযোগ্য ছিল দেন স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে থেকে কোনো কিছু গঠন করা। একটা আইনগত যে সমস্যাটা হয় যে আপনি সবসময় এই আন্দোলন যে কোনো জায়গায় অভ্যুত্থান যখন হয় তখন একটা বিষয় সবাই রেজ করে যে লেজিটিমেসিটা কি, বিশেষ করে পোস্ট রেভলিউশনের যারা একটা দেশ চালায় অথবা সংবিধান প্রণয়ন করে তাদের লেজিটিমেসিটা কোথায়। লেজিটিমেসি একদম যদি আপনি আইন দিয়ে ব্যাখ্যা করতে যান তাহলে ইউজুয়ালি লেজিটিমেসি দেয়ার একটা ক্ষেত্র লাগে, কোনো কোনো ক্ষেত্রে কনস্টিটিউশন, কোনো ক্ষেত্রে মনার্ক, কোনো কোনো ক্ষেত্রে সংসদ। কিন্তু এইসব রেভলিউশনের ক্ষেত্রে স্পেশালি যখন একটা নতুন রাষ্ট্র হয় তখন তো আপনি কোনো একটা সোর্স নেই, একমাত্র সোর্স জনগণ। এই জনগণের সোর্সটাকে আপনি কিভাবে
একসাথে করবেন, এই অপিনিয়নটাই কিভাবে করবেন? আপনি গণভোটে যাবেন, ওই পরিপ্রেক্ষিতে গণভোট করবেন নাকি আপনি দেশের সব কিছু অর্গানাইজ করবেন? সো আমি মনে করি যে ওই 71 পরবর্তী 72 প্রেক্ষাপটে গণপরিষদ যেটা তৈরি হয়েছিল সেটা 70-র পাকিস্তান আমলের ইলেকশন থেকে হলেও ওই সময় ওই সবচেয়ে গ্রহণযোগ্য ছিল। জি, এবং এখন সংবিধান নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন এই আলোচনা আছে যে গণভোট মানে আপনি কি সংবিধানের দেশে আছে না নেই, স্থগিত তো না, তো এই সংবিধানে আবার গণভোটের বিধান নেই, তো সেই বিতর্কটাও আছে সামনে। আমি আসছি আপনার কাছে, ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে শুনে আসতে চাই যে সাম্প্রতিককালে সংবিধান নিয়ে যে আলোচনা হচ্ছে যে কী করা উচিত এবং এই রিফর্মস নাকি সংবিধানেই আসলে রিফর্মগুলো আনতে হবে যেটা টেকসই হতে পারে, এবং সেক্ষেত্রে সংবিধান নতুন করে রচনা না আগেরটাকে ঠিকঠাক করা, এবং ঠিকঠাক করতে গেলে কি হয় সেটা আবার আমি মিস্টার মঈন ফিরোজের কাছে যাব, কারণ তার কিছু এক্সপিরিয়েন্স আছে, শুনবো। ডক্টর জাহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হচ্ছে আমাদের 15th অ্যামেন্ডমেন্টের পর আমরা বলছি খুব যে স্ট্রাকচার দাঁড়িয়েছে আমাদের কনস্টিটিউশনে, এটা হাসির ব্যাপার আসলে। মানে আমরা এমন কতগুলো কাণ্ড করেছি যে আপনি নিজেই বলছিলেন যে 1/3 অফ দ্য আর্টিকেলস আমরা পরিবর্তনের অযোগ্য করছি। এটা একেবারে বেসিক কনসেপ্টের সাথে কনফ্লিক্ট করে। আপনি ভবিষ্যৎ প্রজন্ম, মানে কথার কথা 500 বছর বাংলাদেশ পর হলো, আমাদের ফান্ডামেন্টাল রাইটস তখন কোন জায়গায় যেতে পারে আমরা ধারণা করতে পারি? তো আমি কিছুই করতে পারবো না, মানে পরিস্থিতিটা এই রকম। ধরুন আমাদের মত প্রকাশের স্বাধীনতা, নানান রকম কন্ডিশনস আছে। আমাদের সোসাইটি কোনো একদিন ম্যাচিওর্ড হলো, কোনো একজন মানুষ মনে করলো আমি এটাকে অলমোস্ট আনকন্ডিশনাল করে দেবো। আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটায় ফ্রিডম অফ স্পিচ নিশ্চিত করা হয়েছে, আমাদের মতে কন্ডিশনাল না। আমরা কিন্তু যদি কিন্তু বলে অনেক কিছু, ইভেন প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বা সম্পর্ক কনস্টিটিউশনে উল্লেখ করেছি। প্রতিবেশী না, বন্ধু রাষ্ট্র, আচ্ছা সরি, বন্ধু রাষ্ট্র। সো আমরা কনস্টিটিউশনে উল্লেখ করেছি এমন কথা। মানে আমি শুরুতে কি পরিমাণ বার আসলে দিচ্ছি, ফলে সরকার যে কোনো আইন যখন করছে, কথার কথা এটার আলোকে আপনি যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে একই জিনিস ঢুকিয়েছেন, টেকনিক্যালি আমরা যে কেউ লজিক্যাল সমালোচনা করলে করে ফেলতে পারি, সেগুলো আমাদের কনস্টিটিউশনে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 15th আগে, আমি 15th পর থেকে চেঞ্জই করতে পারছি, কিন্তু 15th আগেও আমাদের কনস্টিটিউশন কি ঠিক ছিল? বা আমি আরও পেছনে যাই, আমরা খুব 72-এর সংবিধান বলে অনেকে খুব আবেগ আপ্লুত হতে দেখি, খুব ভালো ছিল। একটা ছোট প্রশ্ন করি, মানে আমাদের ফাদাররা এই কনস্টিটিউশন লিখেছেন, কথা এসছে কপি, এবং বিশেষ করে ভারতের ফেডারেল পার্টটা বাদ দিয়ে মোটামুটি ভারতের কনস্টিটিউশনের একটা বিরাট অংশ এখানে অ্যাডপ্টেড হয়েছে। এবং আমি সারপ্রাইজিংলি দেখলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের একটা আইন তৈরি হবে এবং সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হবে। আমাদের যা হুবহু ভারতে তা। ভারতও এতদিন আইন তৈরি করে নাই, এই কিছুদিন আগে আইন তৈরি করলো। তো এখন প্রবলেম হচ্ছে, আমি 72-র কথা বলি, মানে আমরা যখন একটা রাষ্ট্র তৈরি করতে যাই আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা, একটা রিপাবলিক কি আসলে, ফান্ডামেন্টাল প্রশ্নটা যদি যাওয়া যায়, রিপাবলিক হচ্ছে, আমরা রিপাবলিক তৈরি করতে গেলাম কেন আমরা মোনার্কি থেকে সরে আসলাম। আমরা সেই পুরনো ম্যাগনা কার্টার কথা যদি বলি, 800 বছর আগে ডিবেটটা কি ছিল? ডিবেটটা ছিল, রাজা তুমি সব কিছু করতে পারবা না, তুমি আইন তৈরি করো, তুমি ধরে আনো একজনকে, তুমিই বিচার করো। সো একজনের হাতে সব ক্ষমতা। সো উই ডিসাইডেড টু সেপারেট দ্য পাওয়ার্স, একটা স্টেটের পাওয়ার আলাদা করব। আমরা শাসন বিভাগ করব, আমরা আইন প্রণয়ন বিভাগ করব বা লেজিসলেচার করব, এবং আমরা বিচার বিভাগ করব। 72-এর সংবিধান বা বাংলাদেশ জন্ম হয়েছে একটা ফল্টি রিপাবলিক হিসাবে, যার কোনো আইন বিভাগ নেই। আই রিপিট, বাংলাদেশে কোনো আইন বিভাগ শুরু থেকে ছিল না। ধরুন একটা কনস্টিটিউশন আর্টিকেল 70 আছে, যেটার মাধ্যমে কোনো পার্লামেন্টারিয়ান তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না। তো আমরা যে দাবি করছি এটা আইন প্রণয়ন হবে, সরকার বা আরও স্পেসিফিকলি যদি সরকার প্রধান যদি মনে করেন এই আইনটা উনি উত্থাপন করবেন বিল আকারে, এটার বিরুদ্ধে কোনো ভোট নাই, সুতরাং উনি যা চাইছেন সেটাই পাস হচ্ছে, তাই তো? তো তাহলে কি আমাদের লেজিসলেচার কোনোদিন ছিল? 72-তে ছিল? উত্তর হচ্ছে না। কেউ ডিবেট করি আমরা যে এটা হলে হর্স ট্রেডিং হবে ইত্যাদি ইত্যাদি। আই অ্যাগ্রি, এটা ভুল না, আমিও মনে করি। কিন্তু পাকিস্তানের 63A ওদের কনস্টিটিউশন, আমরা পাকিস্তান বললে আবার অনেকে খুব সমালোচনা করি, তা খুব সুন্দরভাবে এটাকে ডিল করেছে। এটার আলাপ এখনও আছে। সেটা হলো, তারা বলেছে 3টা ক্ষেত্রে যখন প্রাইম মিনিস্টার নির্বাচিত হবেন তখন ভোট বিরুদ্ধে দেওয়া যাবে না, যখন নো কনফিডেন্স হবে এবং ট্রেজারি বিল মানি বিল হবে তখনও দেওয়া যাবে না, আরেকটা হচ্ছে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড করবে তখনও দেওয়া যাবে না। এই 3টা ছাড়া যে কোনো বিলে পাকিস্তানে সরকার যারা আছে সেই দলের লোকজন দলের বিরুদ্ধে ভোট দিতে পারে। ব্যাপারটা দর্শকদের জন্য সহজ করে বলি, তাহলে
সরকার যদি কোনো আইন আনে যেটা তার দলের সদস্যরা মনে করছেন এটা পাস হওয়া উচিত না, তারা কিন্তু বিরুদ্ধে ভোট দিতে পারেন। ফলে যেটা হলো আইন বিভাগ একটা আলাদা উইং হিসাবে আমাদের সামনে আবির্ভূত হলো। দিস ইজ কল্ড সেপারেশন অফ পাওয়ার। ট্রাম্পের কত আইন, কত স্টেপ সেনেটে আটকে গেছে না, অথচ সেনেটে কিন্তু রিপাবলিকানদের মেজরিটি ছিল। সো 72-এও আমরা আসলে যে সংবিধান করেছি, ফান্ডামেন্টালি আমাদের রিপাবলিক ওই দিনই তৈরি হয়নি। আমরা কিভাবে এটা করলাম আমি আসলে জানি না আজকে এটা যখন দেখি। তারপর প্রাইম মিনিস্টারের আনবিলিভেবল পাওয়ারের কথা বলছি, বা আমরা যেটা করছি, আমরা যেভাবে করেছি, আমরা ওই আলাপগুলো এখন অনেকেই জানেন যে আমরা এক্সিকিউটিভকে, আমাদের কিন্তু লেজিসলেচারের আগে কনস্টিটিউশন এনেছি, তো আমাদের মাইন্ডসেট কিন্তু ইজ ভেরি ক্লিয়ার তখন থেকে। তো আমরা তো আসলে এগুলো করি না, আমরা আসলে এটা একটা প্রধানমন্ত্রী শাসিত পদ্ধতি করেছি, যেটা প্রেসিডেন্ট শাসিত পদ্ধতির চাইতে আদলে করা, আদলেও না, মানে ওখানে আরো অনেক বেশি পাওয়ারফুল। মানে আমরা অ্যাপারেন্টলি ধারণা করি যে আমেরিকার কথা খুব আসে যে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা, না, প্রেসিডেন্টের, আমরা আমেরিকার ওই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বাজেট পাস করছে না, ছাড় করছে না, আমেরিকার গভর্নমেন্ট বন্ধ হয়ে গেছে, সরকার কিছু করতে পারছে না, তারপর বসে পরস্পরকে কনভিন্স করছে, সেনেটে কত নিয়োগ বাতিল হয়ে যায়। একটা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করা চাইলেই হয়? নো, আপনি আনবেন, ভেটিং হবে, সেনেটে হিয়ারিং হবে, তারপর আর আপনি বাংলাদেশে বসে, সে 72 সালের সংবিধানে বসে আপনি চাইলেন, আর সেটা যে কোনো সময় হয়ে গেল। 3 নাম্বার অপশন হচ্ছে, তখনও আমাদের ছিল একটা আইন থাকবে, কথার কথা আইনে অনেক কিছু লিখবেন, আগে দুটো অপশন আছে, তো জাস্ট আপনি পাঠালেন ও হয়ে যায়। সুতরাং অকল্পনীয় রকম ক্ষমতা আসলে আমরা দিয়ে রেখেছিলাম টেকনিক্যালি। হ্যাঁ, লিখে ফেললেও সেটা এফেক্টিভ হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। সো এত কিছু, আরও অনেক ইস্যুজ আছে, এগুলো সব যদি একত্র করি, 72-তেও আমাদের কোনো সহি সংবিধান ছিল না। সুতরাং আমাদের সংবিধান পাল্টাতে হবে। কিভাবে করব এখন সেটা হলো প্রশ্ন, কারণ দুটো আলাপ এসছে যে এটাকে কি আমরা অ্যামেন্ড করে কতটুকু ঠিক করতে পারবো, আর একটা আলাপ হচ্ছে মানে আমাদের একটা সেকেন্ড রিপাবলিকই দরকার। প্রসিডিউরালটা ভাইয়া ভালো বলবেন, কিন্তু এই দুইটা আলাপই এই মুহূর্তে মাঠে আছে। এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই, যে কনস্টিটিউশনের পরে এসে এটা খুব টাফ হয়ে গেল, যে অ্যামেন্ডমেন্টের পর 15th অ্যামেন্ডমেন্ট, সেটা কোর্টে চ্যালেঞ্জড হয়েছে, ওখানে কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস ভাঙা হয়েছে। আমি ধারণা করি যে এটা বাতিল হবে। একটা হচ্ছে, আপনি যে কনস্টিটিউশনের 1/3 আনএমেন্ডেবল করে ফেলছেন, এটা কখনোই কোনো পার্লামেন্ট এরকম কিছু করতে পারে না। এটা বেসিক ইয়ের সাথে, মানে পার্লামেন্টের যে বেসিক ফাংশন আছে তার সাথে কনফ্লিক্ট করে। আর গণভোটের কথা বললেন, আমাদের যখন 15th অ্যামেন্ডমেন্ট হয় তখন কিন্তু আমাদের কনস্টিটিউশনে গণভোট ছিল। 5th অ্যামেন্ডমেন্টে প্রথম গণভোট ছিল, পরে 12th-এ এসে 5th-এর মতো ইনডিসক্রিমিনেট না, কিছু ফান্ডামেন্টাল রাইটসের কিছু জায়গায় গণভোট রেখে দেওয়া হয়েছিল। তো আপনি সেই ধারাগুলোও কিন্তু পাল্টেছেন এই 15th-এ এসে, যে আপনি অপরিবর্তনীয় করছেন, ওটার উপরে হাত দিয়েছেন, কিন্তু আপনি গণভোট নেন নাই। সো এটাও আপনার 12th-এর সাথে, 12th যে অ্যামেন্ডমেন্ট আছে তার সাথে সিরিয়াসলি কনফ্লিক্ট করে। সো এখন আমাদের নতুন আলোচনা বোধহয় এভাবে হওয়া উচিত, এক্সিস্টিং কনস্টিটিউশন না, 15th বাতিল হওয়ার, অর্থাৎ আগের কনস্টিটিউশন যেটা আছে সেটাকে ধরে আমরা অ্যামেন্ড করতে পারবো নাকি নতুন করে লিখবো। আমার কাছে মনে হয় দুটো যে কোনোটা করেই, কারণ আমি অ্যামেন্ড যদি করতে চাই অনেক করা যায়। 15th অ্যামেন্ডমেন্টে তো 1/3-কে অপরিবর্তনীয় করা হয়েছে, সাথে অন্যান্য যেসব জায়গায় চেঞ্জ হয়েছে প্রায় 2/3 জায়গায় কম বেশি আপনি চেঞ্জ তো করেছেন। সুতরাং একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে অনেক জায়গায় চেঞ্জ করা সম্ভব। এটা এখন একটা টেকনিক্যাল ডিবেট যে আসলে কিভাবে করা যাবে, কিভাবে করা উচিত, যেটা ডক্টর জাহেদ বলছেন যে 15th অ্যামেন্ডমেন্ট রিভোক করে সেটা তো ইলেকশনের পরেই করতে হবে। প্রশ্ন হচ্ছে, জনগণের মধ্যে অনেকের মধ্যে এই ভীতি আছে, যারাই জিতুন না কেন তারা আসলে করবেন কিনা, বা তারা অনেকেই অনেক অঙ্গীকার করেছেন, রাষ্ট্র মেরামত করবেন, রাষ্ট্র কাঠামো বদলে দিবেন, 30 দফা 31 দফা বা আরও নানান দফা আছে, শেষ পর্যন্ত করবেন কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতিতে যেখানে ছাত্র জনতার একটা আকাঙ্ক্ষার সরকার আছে, একটা পরিবেশ আছে, পরিস্থিতি আছে, রক্তের দাগ এখন আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি, সেই রকম সময় আসলে এই উদ্যোগটা নেওয়া যায় কেন? এখন আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সংবিধানের কিছু দুর্বলতার কথা 72-এর সংবিধান থেকেই আলোচনা করলেন ডক্টর জাহেদ, আপনিও খানিকটা শুরুতেই বলেছেন এটা কপি করা সংবিধান অনেক ক্ষেত্রেই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নিজস্ব কিছু এক্সপেরিয়েন্স আছে, যেমন ধরেন 17টা সংশোধনী এসছে, আপনি 2nd, 14th, 16th এই সংশোধনীগুলো নিয়ে মামলা হয়েছে এবং সেখানে আপনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। মাজদার হোসেন মামলায় সঙ্গে আপনি যুক্ত ছিলেন, এবং জুডিশিয়ারির সেপারেশন একটা 2007 সরকার
একভাবে নির্দেশনা দিয়ে করেছে, সেটাও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় সেইভাবে কাজ করেনি। সো আমার প্রশ্ন আসলে কী হওয়া উচিত, এবং আপনি এই যে মামলাগুলো করতে গিয়ে যে এক্সপেরিয়েন্সটা দেখলেন, যে আমাদের পলিটিশিয়ানদের যেসব মাইন্ডসেট এবং তারা যেভাবে সংবিধানকে ব্যবহার করেন এবং সংসদকে ব্যবহার করে ইচ্ছা করেন, তাতে আসলে কী লাভ হবে? এখন কি আমরা সংবিধান নতুন করে লিখব, নাকি আবার নতুন সংসদের কাছে যাবে? নতুন সংসদ কতটা করবে, কি করবে না, আর যদি লিখতে হয় নতুন করে রচনা করতে, সেটা কিভাবে করব? এটা আনসারটা একভাবে বললে খুব সহজ, আর আরেকভাবে বলে কঠিন। আপনি দুভাবেই বলেন। আমাদের সহজভাবে হচ্ছে, আপনি যে কোনো একটা গণ আন্দোলনের পরে পরিবর্তন একটা স্বাভাবিক চাহিদা মানুষের, এবং অনেক দেশেই স্পেশালি তিউনিসিয়াতে আরব স্প্রিংয়ের পরে অন্যান্য দেশে, ইভেন ইজিপ্টেও হয়েছিল, যদিও এটা টিকাতে পারেনি, একভাবে জিনিসটা করে ফেলা। লেজিটিমেসির বিষয়ে বেশি যদি আমরা কথা বলতে যাই, এর কোনো শেষ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক কনসেনসাস ছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় কনস্টিটিউশনকে পরিবর্তন করা, বাতিল করা তো দূরের কথা, পরিবর্তন করা খুব কঠিন কাজ। এই জন্যেই সাধারণত সংবিধানে অ্যামেন্ডমেন্টের প্রভিশনটা সংবিধানে দিয়ে দেয়া হয়, যাতে রাজনৈতিক ডিবেটটা একটা জায়গায় থেমে যায়, যে ঠিক আছে আমি 2/3 মেজরিটি পেয়েছি, তার অর্থ হচ্ছে আমার সংবিধানে আমাকে এই ম্যান্ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপট স্বাভাবিক কোনো ঘটনা না। আমরা এখন যে অবস্থানে আছি, আমি সংবিধানের আলোচনার আগে ছোট্ট একটা পয়েন্ট বলে নেই। যেমন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ওনাদের এজেন্ডাগুলো দেননি, ওনারা কী কাজ করবেন। এখনও কিন্তু আমরা অনেকটাই ঝুলে আছি, যে ওনাদের ম্যান্ডেটটা অসীম মনে হচ্ছে, যে ওনারা যা ইচ্ছা করতে পারবেন, যদিও বাস্তবে এটা সম্ভব না। একটা সময়ে গিয়েই অসীমতাটা মানুষের দেখা যাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ওনারা আসলে এই সময়ে কি করবেন এখনও ওনারা যেহেতু সেট করেননি, এই জন্য এখন পর্যন্ত সত্যিকার ক্রাইসিস বা সত্যিকার সমস্যাগুলো এখনও সারফেসে আসছে না। যেই মুহূর্তে ওনারা এজেন্ডাগুলো দেবেন, তখনই প্রশ্ন আসবে এত এজেন্ডা কি ওনাদের এখতিয়ার মধ্যে পড়ে কিনা। তারপরে আসবে এই এজেন্ডাগুলো রাজনৈতিক দলের এজেন্ডা, ওনারা কেন আসবেন। তারপরে আসবে সংবিধান এমন একটা বিষয়, এই সংবিধানকে সংসদ ছাড়া ওনাদের এখতিয়ার আছে কিনা একটা কথা বলার। এজেন্ডাই যখন আসবে তখন যেহেতু আলোচনা হবে, আমার ইস্যুটা আমি ধরে নেই সংবিধান সংশোধন ওনার একটা এজেন্ডা নিয়ে আসবেন। অলরেডি এটা নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সুযোগে সংবিধানের বিষয়ে কাজ করা উচিত। ভাই যেটা বললেন, এবং আমারও মনে হয় যে 71 পরবর্তী সিচুয়েশনে 72-এ সংবিধানটা 100% একটা পারফেক্ট সংবিধান হওয়ার সুযোগ নেই, এটা বাস্তবতা মেনে নিতে হবে। এবং এই সংবিধানকে অপব্যবহার করার যত রকম মেকানিজম আছে আমরা দেখেছি সংশোধনীগুলোতে হয়েছে। কেন হয়েছে? বিকজ এটা আসলে একটা দুর্বল সংবিধান। যদিও এটা আমাদের ঐতিহ্যগতভাবে এবং একটা নস্টালজিক কারণে আমরা প্রথম সংবিধানকে সবাই আমরা লালন করতে চাই, কিন্তু এর মধ্যে অনেক সমস্যা যেহেতু রয়ে গেছে, এই সমস্যাগুলো যদি আমি ঐতিহ্যের নাম দিয়ে এগুলোকে আমি ওভারলুক করি, না দেখি, তাহলে এই সমস্যার সমাধান আমরা কখনোই করতে পারবো না। বিপ্লব বারবার আসে না। আপনি যখনই রাজনৈতিক দল সংবিধান সংশোধনে যাবে, তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারবে না, এটাই বাস্তবতা। এখন এমন একটা সময় যেখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সত্যিকার প্রতিফলনের সুযোগ আছে, এবং এমন একটা আমরা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি। অনেকের হয়তো কিছু ব্যক্তি নিয়ে সমস্যা থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে ওনাদেরকে একটা গ্রহণযোগ্যতা জনগণের মাঝে আছে এবং স্টেক হোল্ডারদের মাঝেও আছে, যে ওনারা আসলেই ভালো কিছু করার সুযোগ আছে। কিন্তু সময় একটা ফ্যাক্টর। ওনারা যত দ্রুত কাজটা হাতে নেবেন এবং যত দ্রুত সংবিধান নিয়ে আসলেই একটা কার্যকর পদক্ষেপ নেবেন, তার মাধ্যমে এটা প্রতিফলিত হবে। কি করতে পারেন ওনারা? অবশ্যই সংবিধান যদি সংশোধনের প্রশ্ন আসে, 3টা বিষয় এখানে আসে। আমি একটু সাধারণ মানুষের বোঝার জন্য এভাবে বলি। একটা গাড়ি নষ্ট হলে আপনি কিছু পার্টস পরিবর্তন করতে পারেন, এটা হচ্ছে পিসমিল অ্যামেন্ডমেন্ট সংবিধানের। আরেকটা হচ্ছে আপনি পুরো ইঞ্জিন বাদ দিয়ে নতুন ইঞ্জিন লাগাতে পারেন, এটা হচ্ছে বাতিল করে নতুন সংবিধান আনা। আরেকটা ওভারহলিং বলি আমরা, যে পুরো জিনিসটাকে নতুন করে রিশেপ করা। আমার কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের
অনেক প্রভিশনই আছে, আন্তর্জাতিক অ্যাকসেপ্টেড কিছু নর্মস আছে, ইউনাইটেড নেশনসের ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসের সাথে লিঙ্ক আছে, যদিও আমাদের এখানে এটাকে আপনি দেখবেন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে কোনো কন্ডিশন নেই, আমাদের এখানে প্রত্যেকটার পিছনে বড় বড় কন্ডিশন, প্রত্যেকটা, একটা দুটো না। এই বিষয়গুলোকে এখন আপনি যখন কাজ করতে যাবেন, দুটো বিষয় মাথায় রাখা, কি কি সাবজেক্ট নিয়ে আমরা কাজ করব। সংবিধানের প্রত্যেকটা ক্লজ দাড়ি কমা সহ পরিবর্তনের প্রয়োজন নেই। এর মধ্যে কিন্তু রিরাইট মানে তো এটাও না যে সবই আপনি বাতিল করে সব বাতিল করে সব বাতিল করছেন না, তো সম্ভব না, এবং প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নির্দিষ্ট করে প্রথমে একটা সংবিধান সংশোধনের জন্য সরকারি মাধ্যমে একটা কমিশন বা কিছু একটা ড্রাফট অর্গানাইজেশন ফর্ম করা দরকার, যাদের মধ্যে থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব থাকবেন এবং সংবিধান নিয়ে যারা কাজ করেন, নট নেসেসারি লয়ার হতে হবে, ইট ক্যান বি এনিওয়ান ফ্রম এনি সেক্টর। কারা কারা হবেন? একটা কমিটি হলে হয় কি, দায়িত্বটা একজনের ঘাড়ে পড়ে এবং সে দায়িত্বটা অর্গানাইজ করতে পারে। একটা সরকারের পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব না, যেহেতু ইউজুয়ালি পার্লামেন্ট এই কাজটা করে, এখন পার্লামেন্ট নেই। এবং বর্তমানে একটা যদি ওনারা কমিশন করে দেন যারা ইনফ্যাক্ট এটা নিয়ে কাজ করবেন, তারা মূলত দেখবেন যে কোন কোন প্রভিশনসগুলো অ্যাকসেপ্টেড ইন গ্লোবালি, প্লাস কিছু কিছু বিষয় আছে কোর্টের মাধ্যমে কিছু বিষয় সেটেলড হয়েছে। এই বিষয়গুলোতে এখনই হাত দেওয়া উচিত না, কারণ কোর্ট অনেক কিছু বিবেচনা করেছে। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে 8th অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে প্রশ্ন আছে যে কোর্টের এখানে একটা ব্যক্তিগত স্বার্থের জন্য, যেটা আপনি বলছেন যে কোর্টের মাধ্যমে অনেক কিছু সেটেল হয়েছে, এবং যদি মনে করেন যে সেটা হাত দেওয়া উচিত না এবং সেটা যদি সবাই মিলে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে রিরাইট করবার সময় সেই কোর্টের বিবেচনাটা মাথার মধ্যে রাখলেই হয়। ওটাই আমি বলছি যে এই কমিশন ওনারা যখন আলোচনা করবেন, এবং অবশ্যই স্টেক হোল্ডারদের মাধ্যমে, সাধারণ মানুষের মাধ্যমে, এবং আরেকটা আমি কথার মাঝে কথা বলছি, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি যখন এই সরকারটাই গঠন হয়েছে, এটা নিয়েই কিন্তু ভবিষ্যতে একটা প্রশ্ন আসবে, এদের লেজিটিমেসি কোথায়। যেমন আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সেখানে আমি একটা সাজেশন দিয়েছিলাম যে অ্যাটলিস্ট বর্তমান পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ জারির ক্ষমতা আছে। এই অধ্যাদেশ জারি করে হলেও এই সরকারকে একটা লেজিটিমেসি দেওয়া উচিত ছিল, কারণ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে একটা অপিনিয়ন নিয়েছে, এটা একটা অপিনিয়ন, এটা কিন্তু আইনগত বৈধতা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু যখন অধ্যাদেশ করবেন আপনি, অধ্যাদেশ কিন্তু এক ধরনের লেজিসলেটিভ ফোর্স আছে। এই সরকার গঠনের ক্ষেত্রে যদি অধ্যাদেশটা থাকতো, তাহলে কিন্তু সরকার লেজিসলেটিভ পাওয়ারটা হোল্ড করতো। এটা একটা সুপ্রিম কোর্টের ওই অপিনিয়নের, সুপ্রিম কোর্টের অপিনিয়নটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা বাইন্ডিং অনেকের উপরে, কিন্তু লেজিসলেটিভ ফোর্স আর জুডিশিয়াল অপিনিয়ন ইজ ডিফারেন্ট। জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট না, জাজমেন্ট না, এটা অপিনিয়ন, এবং ওনারা নিজেরাই বাধ্য না এটা ফলো করতে। আমার পয়েন্ট হচ্ছে যে কনস্টিটিউশনাল কমিটি যখন হবে তখন ওনারা নির্ধারণ করবে। আমি এই আলোচনায় আমি বলে দেবো না 1, 2, 3 এটা ঠিক করেন, আমি বলে দিচ্ছি ওনারাই সবার সাথে কথা বলে কনসেনসাস কোথায় আসে সেটা আগে ঠিক করুন, যে এই বিষয়গুলো আমাদের ব্রড আঙ্গিকে কনসেনসাস আছে। কিছু জায়গায় আপনি কিছু লোক পাবেন জীবনেও কনসেনসাসে আসতে পারবেন, এটা ধরেই নিতে হবে যে একটা পার্সেন্টেজ থাকে এরা অপোজ করবেই। কিছু আছে তাদের এজেন্ডা ড্রিভেন, পলিটিক্যালি কেউ আছে এক্সট্রিম ভিউ হোল্ড করে, কেউ আছে যে আমি এর থেকে সরবো না। তো এই মাইনরিটি বাদ দিয়ে মেজরিটি মূল জায়গা যেটা পিপলস উইল, এই পিপলস উইলের রিফ্লেকশনটা যেহেতু গণ অভ্যুত্থানে আছে, এই সুযোগটা নিয়ে একটা কমিশন করে নির্ধারিত করা যে কোন কোন প্রভিশনসগুলোর সমস্যা। আমি কিছু সমস্যার কথা সারফেসে আনি। একটা হচ্ছে যে আমাদের প্রস্তাবনাটা আসলে শাসনতান্ত্রিক গঠনকে নির্দেশনা দেয়, যে কিভাবে আমি দেশ চালাবো এবং কিভাবে সংবিধানটাকে পড়া হবে। এই প্রস্তাবনাটা বা প্রিয়াম্বলটাকে রিরাইট করা, বিকজ এখানে অনেক কিছু আছে প্রপার রিফ্লেকশন নাই, সুন্দর সুন্দর কথা আছে কিন্তু এর বাস্তবায়ন নেই। আমরা বলছি সমাজতান্ত্রিক অর্থনীতি, কিন্তু আমাদের অর্থনীতি এখন ক্যাপিটালিস্ট, সো এর কোনো বাস্তবতার সাথে মিল নেই। আমাদের 90% মুসলমান মেজরিটি, সেখানে ধর্মনিরপেক্ষতার কোনো প্রকৃত ব্যাখ্যা নেই। ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝাবো? কেউ এটা ধর্মহীনতা হিসাবে ব্যাখ্যা করে, কেউ এটাকে না, এটা হচ্ছে সবার সাথে সাম্যতা, এইভাবে দেখে। তারপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো, রাষ্ট্রপতির মূলনীতিতে ক্লিয়ারলি বলে দিয়েছে এগুলো কোর্টের দ্বারা এনফোর্সেবল না। আপনি যখনই বড় বড় সুন্দর সুন্দর গল্প দেন এবং সেটা কোনো রকম এনফোর্সিবিলিটি না থাকে, ওখানেই কিন্তু আপনি এটাকে অফ করে দেন যে এটা আসলে বাস্তবায়নযোগ্য না, যেহেতু এটা একটা রেটরিক হিসাবেই কনস্টিটিউশনের সুন্দর শোভাবর্ধনের কাজ করছে। আপনি এখানে দেখবেন যে এমন চমৎকার কথা আছে
কোনো বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নেই। আপনি এনফোর্সমেন্ট মেকানিজম থাকতে পারে এক নম্বর, অথবা বাধ্যবাধকতা দিয়ে দিতে হয়। আইদার কোর্টের মাধ্যমে এনফোর্স করতে পারবেন, যেটা আমাদের থার্ড পার্টে আছে, যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো এনফোর্স করা যায়। আর কিছু আছে যেগুলো ওইটাই ল হিসেবে বিবেচিত হয়, যার কারণে ওটা কোর্টের মাধ্যমে যেতে হয় না। যারা স্টেক হোল্ডার আছে রাষ্ট্রের, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, তারা অটোমেটিকলি ওটা মানতে বাধ্য। আপনি যেহেতু রাষ্ট্র পরিচালনার মূলনীতিটাকে এটা একটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য রেখেছেন, সুতরাং এটা কেউ ওই দিকে তাকায় না, ওই দিকে তার প্রয়োজন নেই দেখার যে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা আছে আমাদের, কি নেই। আপনি একটা একটা প্রভিশন দেখলে সব কিছু আছে, কিন্তু কোনো বাস্তবায়ন নেই, বাস্তবায়নের সুযোগই নেই। এটা ইগনোর করাটা খুব সহজ। দেন ভাই যেটা বললেন যে সেপারেশন অফ পাওয়ার, সেপারেশন অফ পাওয়ারের ব্যাপারটা খুব, এখানে আমাদের মূল সমস্যাটা কিন্তু সংবিধান না, মূল সমস্যা হচ্ছে এর প্রয়োগে যখন আসে সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে। দেখেন আর্টিকেল 70-র কথা বলেছেন, এটা একটু ছোট্ট আপনার সাথে অ্যাড করি আমি। আর্টিকেল 70-র অরিজিন হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দি ব্রিটিশ পার্লামেন্ট। ওখানে একটা প্রভিশন আছে, যখন মিনিস্টাররা মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটির কনটেক্সটে কোনো একটা বিষয়ে পার্লামেন্টে আনবেন, তখন প্রথমে ইন্টারনালি তাদের ডিবেট হবে এবং সেখানে ভোটাভুটি হবে। একবার ভোটাভুটি হয়ে যখন ডিসিশন হবে, তো মিনিস্টাররা সবাই আনলেস সে বলে যে আমি এটা অপোজ করব, ওখানে সে অপোজ করতে পারে না। আমরা সেটাকে চালিয়ে দিয়েছি সমস্ত পার্লামেন্ট মেম্বারদের উপরে। ব্রিটিশ কনস্টিটিউশন আনরিটেন, ওটা অনেক কনভেনশন দ্বারা তৈরি, যার কারণে ওরা ইজিলি এটা ইভলভ হয়। আমাদের তো ইভলভ হওয়ার সুযোগ নেই, রিটেন কনস্টিটিউশন হয়। পুরো জিনিসটাকে আমরা রংলি এমনভাবে প্লেস করেছি, যার কারণে এটাকে কেউ বাদ দেওয়ার প্রয়োজন মনে করেনি। আমরা অনেকে চিন্তা করেছি এটা কোর্টে যাব কি না, দেখেছি এটা এত চমৎকারভাবে এটার ব্যবহার হয়, কেউ এটা নিয়ে বদার করে না। এই সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে একটা ভারসাম্য একটা আনতে হবে। যদিও রাষ্ট্রপতিকে আবার বেশি দেওয়ার ক্ষেত্রে আবার একটা ডিবেট আছে, সেটার কাজই তো আমাদের কনস্টিটিউশন কমিটি যারা যদি ফর্ম হয় এমনভাবে হবে। তারপরে আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের বিকেন্দ্রীকরণ এবং আমাদের যে লোকাল গভর্নমেন্টটাকে যারা এইটাকে স্ট্রেনথেন শুধু করা না, তাদেরকে অ্যাকচুয়ালি মানে অনেক এম্পাওয়ারমেন্ট এবং কনস্টিটিউশনালি তাদেরকে শক্তি দেয়া, এম্পাওয়ারমেন্ট করা। একটা হচ্ছে আপনি আইন করে কিছু ক্ষমতা দিলেন, আর কনস্টিটিউশনালি তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া, সর্ট অফ এ অটোনমি দেয়া। ইন্ডিপেন্ডেন্স শব্দটা বেশি হয়ে যায়, একদম অটোনমি দেয়া কনস্টিটিউশনের মাধ্যমে। এখন আছে যে এটা হবে, কিন্তু পাওয়ারটা দেওয়া হবে লয়ের মাধ্যমে। যখনই লয়ের মাধ্যমে দেওয়া হয়, যে আসে সে তার মতো করে ল পরিবর্তন করতে পারে। সো এই যে সামগ্রিক বিষয়গুলো সাবজেক্টিভ, আমি কিছু উদাহরণ হিসেবে দিয়েছি, আমি এক্সস্টিভ কোনো লিস্ট দেইনি। এই সাবজেক্টিভ বিষয়গুলো দেখা। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই কাজগুলো করার পরে বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে বেশি সমস্যা যেটা হবে, সেটা হচ্ছে একে হলো যে রাজনৈতিকভাবে এটাকে ঐক্যমতে আনা। ঐক্যমতে আনতে গেলে আমার ব্যক্তিগত কিছু প্রপোজিশন, এক নম্বর প্রপোজিশন হচ্ছে পুরো প্রক্রিয়াটা শুরুতেই এক ধরনের একটা গণভোটের ব্যবস্থা করা, যাতে স্বাভাবিক, এখন ধরেন যারা ছাত্র জনতা আন্দোলন করেছে, তারা তো সংবিধান পরিবর্তন হবে এরকম এজেন্ডা নিয়ে আন্দোলন করেনি। এখন পপুলার দাবিগুলো আসছে যারা নেতৃত্বে ছিল। গণভোট কিসের ভিত্তিতে হবে? গণভোট কিসের ভিত্তিতে হবে আপনি যদি এটা বলেন, আমি এটা এইভাবে আসি যে সংবিধান এখন যেটা আছে, এটা এক ধরনের টয়লেট জোনে আছে। এটা আছে প্রয়োগ, আবার এটার প্রয়োগ নেই। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমরা কনভিনিয়েন্টলি ওভারলুক করি যেগুলো আমার এগেনস্টে যায়, আর যেটা আমার সুবিধা সেটা প্রয়োগ করি। এটা এই যখনই একটা রাষ্ট্র ব্যবস্থা এরকম একটা টার্ময়েলের মধ্য দিয়ে আসে, এটা কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে এটাই হবে। কারণ আপনি যদি পূর্ণাঙ্গভাবে এটাকে ফলো করতে যান, এটা বাস্তবে সম্ভব না। আবার এটাকে যদি একদম বাদ দিয়ে চলে যান, তাহলে এই যে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা আছে সরকারি বা রাষ্ট্র যন্ত্রগুলো আছে, সেগুলো কলাপস করবে। তো এটাকে এখন অনেকটাই বলতে পারেন যে আইনগত বৈধতার জায়গাটা কি করে হবে, সেটা পুরোপুরি কনস্টিটিউশন থেকে আপনি ফলো করলে আপনি এটার কোনো রেজাল্ট পাবেন না। কারণ আমি যদি এখন বই খুলে বলি রেফারেন্ডামের প্রভিশন কত, তখন আমি এটার কোনো আনসার দিতে পারবো না। রেফারেন্ডামের বেসিসটা কি? জনগণের অপিনিয়ন। জনগণের অপিনিয়ন নিতে যদি আপনি কনস্টিটিউশনের বাইরেও আপনাকে যেতে হবে,
কারণ আপনি তো এই গভর্নমেন্টে ফর্ম করেছেন জনগণের কথার উপরে ভিত্তি করে। আপনি বলছেন যে রেফারেন্ডামের মধ্য দিয়ে এই কনস্টিটিউশন সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে, যেটা কি করা হবে, Preliminary সিদ্ধান্ত। প্রিলিমিনারি সিদ্ধান্ত। কারণ Then ধরা যাক ভোটে পাওয়া গেল যে ঠিক আছে, এটা সংশোধন বা রিরাইট করা যেতে পারে, পুনর্লিখন করা যেতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে? টেকনিক্যাল যে প্রশ্নটা ডক্টর জায়েদ তুলেছেন, সে কি কনস্টিটিউয়েন্ট প্রথমে অ্যাসেম্বলির মাধ্যমে? গণভোটটা এখানে পর্যায়ক্রমে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনি তো একটা জায়গায় এসে এটাকে সমাধান করতে হবে, আপনি সমাধানের কোনো রেডিমেড ফর্মুলা নেই। ক্রিয়েটিভ হওয়া বা ইনোভেটিভ হওয়াটা যদিও রিস্ক আছে, কিন্তু করতে হবে একটা জায়গায় গিয়ে। আপনি গণভোটের মাধ্যমে একটা ম্যান্ডেট নেন, ম্যান্ডেট নিয়ে আপনি কনস্টিটিউশন রিফর্মের কাজে জনগণ ফেভার করে কিনা বা তার পক্ষে আছে কিনা সেটা কনফার্ম করেন। যখনই জনগণ এগ্রি করবে জিএস রিফর্ম করা দরকার আছে, এখানে অনেক ম্যানিপুলেশন হবে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে আলোচনা আসবে, কিন্তু তারপরেও জনগণের ভোটাধিকারটা আমরা দেখেছি, যতই ম্যানিপুলেশন হোক, আন্দোলনও তো ম্যানিপুলেশন হয়েছে, তারপরেও তো জনগণ তার আসল রায়টা দিয়েছে। যখনই, এবং আরেকটা কথা হচ্ছে, এখনকার জনগণ সেই আমাদের ৭১ পূর্ব জনগণ না, এখানে 99% মানুষ সচেতন। সো সচেতন যারা, অনেকেই বলবে এরা কনস্টিটিউশন কি বুঝবে, অনেক আপনার আমার থেকে কোনো অংশে কম বুঝবে না, ওরা ধারাগুলো বুঝবে না, ওয়ার্ডসগুলো বুঝবে না, কারণ আমরা অনেক সময় লয়াররা শক্ত শক্ত শব্দ দিয়ে অনেক কিছু বলি, সাধারণ মানুষকে অনেক সময় এটা বিভ্রান্ত করে, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ বোঝে। এই ধারণা দিয়ে বুঝতে হবে, কারণ আপনি যখন বলছেন ইটস এ সলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, তার মানে এটা উইল অফ দ্য পিপল যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি আলটিমেটলি সংবিধান নিয়ে কথা বলবেন কি? ওকে, ধরা গেল যে জনগণ কনফার্ম করল, প্রথমেই আপনি একটা লেজিটিমেসি মোটামুটি নিয়ে নিলেন, তারপরে যখন কনস্টিটিউশনটা একটা জায়গায় আসবে, সেখানে স্টেক হোল্ডাররা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কন্ট্রিবিউট করলো এবং একটা অবস্থানে দাঁড়ালো, খসড়া দাঁড়ানোর পরে অবশ্যই এটা বিভিন্ন ক্ষেত্র আছে যাদের আমাদের ৭২-এর কনস্টিটিউশনের সময়ও পাবলিকের অপিনিয়ন চাওয়া হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অপিনিয়নটা চাওয়া হচ্ছে খসড়া ছাড়া, খসড়াই নেই, কি অপিনিয়ন দিবে মানুষ, এবং ৮৪টা মনে হয় বা ৮২টা অপিনিয়ন এসেছিল এবং একটাও আলোর মুখ দেখেনি। এইরকম আই ওয়াশ না, আপনি প্রপার, এখন স্টুডেন্টরা এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মোবাইল চালায়, ইন্টারনেট দেখে, আপনি এগুলো খসড়াগুলো অনলাইনে দিয়ে দেবেন, এবং ল কমিশনও অনেক আইন কিন্তু এভাবে ওয়েবসাইটে দিয়ে দেয়, সেখানে তাদের অপিনিয়ন নিলেন, নিয়ে যখন এটা একটা পর্যায়ে আসবে, তখন নেক্সট স্টেপে এখানে একটা ট্রিকি বিষয়, অনুমোদনটা কে করবে, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পার্ট। এখানে অনুমোদনের ক্ষেত্রে আপনি ইউজুয়াল ফর্মুলা হচ্ছে যে একটা গণপরিষদ করে, মানে আমাদের এখনকার প্রেক্ষাপটে গণপরিষদটা এটা কতটুকু বাস্তবায়নযোগ্য, এটা খুবই একটা ডিবেটেবল বিষয়, এবং আমার কাছে মনে হয় এটা সমস্যার সমাধানের থেকে সমস্যা বাড়াবে। একটা ওয়ে হতে পারে, এটা যদিও কিছুটা বিশ্বাসের জায়গার প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু স্টেক হোল্ডারদের মধ্যে আমরা রাজনৈতিক দলগুলোকে অবশ্যই চিন্তা করছি, তাদের থেকে এক ধরনের আন্ডারটেকিং নেয়া যে তারা যখন পরবর্তী নির্বাচন হবে, পরবর্তী নির্বাচনে তারা এটাকে রেটিফাই করবে এবং অ্যাডাপ্ট করবে। এখন অনেকে বলতে পারে আমরা তো রিস্ক নিয়ে নিচ্ছি, যে ওনারা যদি না করে তখন কি হবে? আপনি কি মনে করেন যে রেটিফাই করবে তো যখন এটা অধ্যাদেশ আকারে থাকবে বা কনস্টিটিউশনটা সেরকম? কনস্টিটিউশন অধ্যাদেশ দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যায় না। আমি যেহেতু প্রথমেই বলেছি সংবিধানটা একটা টয়লেট জোনে আছে, তো সেই কনটেক্সটে এখন আমি যদি সংবিধানের ১৪২ ধারা অনুসারে সংবিধান সংশোধনের প্রশ্নে যাই, এই পুরো আলোচনাটি অবান্তর। হ্যাঁ, কিন্তু যেহেতু পরিবেশ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নিজেই বলেছে, এই এখন ইন্টারিম গভর্নমেন্টও তো একটা অবান্তর প্রস্তাব, কিন্তু সুপ্রিম কোর্ট তাকে অ্যালাউ করেছে। তাই যদি করে থাকে, তাহলে পরিস্থিতির কারণে রাষ্ট্রযন্ত্র থেমে থাকবে না, রাষ্ট্রযন্ত্র আগাতে হবে। আপনি বলছেন তারপর ইলেকশনের মধ্য দিয়ে তারা এটা একটা অপশন, এটা একটা অপশন। গণপরিষদ যদি করার মতো সেই অবস্থান থাকে এবং এই সরকার যদি সেটা জনগণকে মানিয়ে নিতে পারে, এবং যদি পলিটিক্যাল পার্টিগুলো মানলেও হয়, টাইম লাইনটা যদি দিতে পারে, তা গণপরিষদ হতে পারে। ওকে, গুড, থ্যাংক ইউ ডক্টর জাহিদুর রহমান। হ্যাঁ, যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট। তার আগে একটা ছোট জিনিস বলি, ভাইয়া যেহেতু মাজদার হোসেন মামলার কাজও করেছেন, মানে আমাদের সংবিধানের সেপারেশন অফ পাওয়ার, মানে সেপারেশন অফ পাওয়ার যদি এনশিওর আমরা না করতে পারি, তাহলে ওটা কোনো, আমি রিপিট করছি, ওটা কোনো রিপাবলিক না, ওটা অন্য কিছু। যেমন ধরুন আমাদের আর্টিকেল 22 বলছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে হবে। আমি এই প্রশ্ন আমার এখনও আছে, ভাইয়া আশা করি জবাবও দেবেন। আমাদের 116 যেখানে লোয়ার জুডিশিয়ারির কথা আছে, সেটা এখনও তাদের বদলি পদোন্নতি সব কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকিবে,
এবং প্রধান বিচারপতির সাথে আলোচনার মাধ্যমে তিনি সেটা প্রয়োগ করিবেন। আর দর্শকরা যারা আছেন তাদের প্রতি একটা ছোট ব্যাপার, সেটা একটু জানিয়েই রাখে, একটা ছোট টিপস দেই। সংবিধান নিজে যেহেতু পড়ার চেষ্টা করেছি, মানে সংবিধানের যত জায়গায় রাষ্ট্রপতি আছে সব প্রধানমন্ত্রী পড়তে হবে, কারণ 48(3) অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আসলে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ, তার মানে এটা আইন মন্ত্রণালয় করছে। একই সংবিধানে আর্টিকেল 22, যেটা কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর 116 আবার 109ও আমি যদি ভুল না করি, যেখানে উচ্চ আদালতের অধীনেই সরাসরি অধীনে অধস্তন আদালত থাকবে লেখা আছে। ইন্টারেস্টিংলি 1972 যে কনস্টিটিউশন, খুব মজার ব্যাপার হলো 16th অ্যামেন্ডমেন্ট যখন সরকার করে, সরকার যুক্তি দিচ্ছিল যে আমাদের 72 এর কনস্টিটিউশনে এটা ছিল, এটা পার্লামেন্টের কাছে ছিল। এই সরকারটাই আবার এটা গোপন করে যে আমাদের 72 সালে 116-এ শুধুমাত্র সুপ্রিম কোর্ট ছিল, মানে অধস্তন আদালতের এই বদলি পদোন্নতি যা যা ছিল সব শুধু সুপ্রিম কোর্ট, একটা সেপারেশন অফ পাওয়ার মানে কিন্তু সেটা। সো এইরকম অসংখ্য ইস্যুজ আসলে আছে, বিশেষ করে বিচার বিভাগটা যদি আমরা ঠিক না করি। আমরা অবশ্য যারা একটু মানে আমরা যারা দূরে আছি, কোর্টে না, আমরা উচ্চ আদালতকে বিরাট কিছু মনে করি। আসলে বিচারিক আদালত তো লোয়ার জুডিশিয়ারি, ওই জায়গাতে মূল কাজগুলো হয়, আমাদের যাবতীয় হয়রানি, আমাদের যাবতীয় সংকট ওই জায়গাতে হয় আসলে। সুতরাং ওই জায়গাটা যদি আমরা সরকারের এরকম সরাসরি নিয়ন্ত্রণে রেখে দেই, আদতে এটা রিপাবলিক হলো না। এই জায়গাগুলো ঠিক করতে হবে। এখন কি করব, কিভাবে করব? আমার মনে আছে ওই যে আমরা যখন প্রচুর আলোচনা করছিলাম 13th অ্যামেন্ডমেন্টের রায়ে, একটা প্রাথমিক যে রায়, এরপর তো জালিয়াতি করেছেন জনাব খায়রুল হক, জালিয়াতি শব্দটা আমি রিপিট করছি, এবং সেখানে প্রথম যে রায়টা ছিল সেখানে ওনারা এটাকে আনকনস্টিটিউশনাল বলে, স্প্লিটেড রায় ছিল বলেছেন, কিন্তু আরও দুটো টার্ম থাকতে বলেছেন, সেখানে উল্লেখ করেছেন হুইচ ইজ দ্য ভেরি বেসিক অফ জুরিসপ্রুডেন্স, সেটা হচ্ছে জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা বা কল্যাণ, এগুলোই হলো সর্বোচ্চ আইন। মানে আইনের বেসিক, কনস্টিটিউশনের বেসিক আসলে জনগণের কল্যাণ এবং নিরাপত্তা, এগুলো এনশিওর করছে। কারণ উনি বলছেন যে এটা আনকনস্টিটিউশনাল, বাতিল করে আবার উনি দুটো টার্ম, অষ্টম আর নবম, ইফ আই এম নট রং, বা নবম আর দশম উনি বলছেন এটা হতে পারে। তো তাহলে সেটা কীভাবে পারলেন? এই কারণে। সো আমরা যাবতীয় যা যা করছি, যা যা করব, প্রথম কথাটা হচ্ছে আমরা এটা সবাই অ্যাগ্রি করি যে এই সরকারের ম্যান্ডেট আছে। আমরা অনেকে সাবকনশিয়াসলি এটাকে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের সাথে কম্পেয়ার করি, এবং আমার কাছে মাঝে মাঝে মানে এই সরকারেরও অ্যাটিটিউড সেরকম মনে হয়। আমি যদি ডক্টর ইউনূসের প্রথম স্পিচটা দেখি, উনি কিন্তু বলছেন নির্বাচন কবে হবে, আমরা কী করব, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় সবাই বলবে ইত্যাদি ইত্যাদি। ট্রু, বড় বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সবার সাথে আলাপ হবে, কিন্তু ওনাদের নিজেদেরও তো একটা স্টেক আছে, হিউজ স্টেক আছে। ওনারা এই গণ অভ্যুত্থানের গঠিত একটা সরকার, তাদের চয়েসের সরকার। সো উনিও কি চান না চান সেগুলো বলবে। সো ওনাদেরও সেই জায়গাটা, তার মানে জনগণের উইল যদি বলি আছে, এবং গণভোট করলাম না, এগুলো আসলে মেজর সংকট না, যদি আমরা আসলে ডিসাইড করি। আসলে মূল জায়গা ওটা, যেটা কনসেনসাসের কথা এসছে। আমাদের সংবিধানে 11th অ্যামেন্ডমেন্ট আছে, মানে আমরা যদি এখন পেছনে তাকাই, ওই সময় যে ঘটনা ঘটেছিল এখনকার চাইতে আরও অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন সিটিং চিফ জাস্টিস ভাইস প্রেসিডেন্ট হলেন, উনি শর্ত দিলেন উনি এই দায়িত্ব শেষে আবার চিফ জাস্টিস হবেন। মানে এই ঘটনাগুলো ঘটলো, এবং আমরা যেহেতু একমত ছিলাম, আমরা সেটাকে অসুবিধা হয়নি, র্যাটিফাই করেছি। সো আমার কাছে যেটা মনে হয়, এই আলাপগুলো আনা, এবং অবশ্যই সব স্টেক হোল্ডারকে একসাথে নিয়ে এটা নিশ্চিত করতে হবে। এবং আমার মনে হয় জনগণের সামনে, আপনি তো অনেকগুলো প্রশ্ন করলে আমি বিশ্বাস করি অনেক বড় বড় রাজনৈতিক দল না করতে পারবে না। কথার কথা আমি যদি বলি, আমি বিচার বিভাগ পুরোপুরি, জনাব এস.কে সিনহা কিন্তু ফাইট করেছিলেন সিরিয়াসলি, সরকার তার উপরে খুবই ক্ষুব্ধ হয়েছে শেষ পর্যন্ত, মূলত ওই কারণে। যদি এটা হয় যে আমি লোয়ার জুডিশিয়ারি পুরোপুরি আমি কনস্টিটিউশনে অ্যামেন্ড করে দিতে চাই, 116 করে বলতে চাই এটা সুপ্রিম কোর্টের উপরে শুধু ন্যস্ত থাকবে, এবং আমাদের মাজহার হোসেন মামলার ইভেন অনেকগুলো অবজারভেশন, অনেকগুলো রায়ের পার্ট তো বাস্তবায়ন হয়নি। ধরুন সচিবালয় হয় নাই এখনো, মাত্র একটা দুটো হয়েছে তাও, এবং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। কবে হলো? ওই মামলার রায় হওয়ার পর 2 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, কেউ রায়টা বাস্তবায়ন করার ন্যূনতম স্টেপ নেয় নাই। নেলুরকে 1/11 সরকার, যেটার পেছনে কোনো পপুলার ম্যান্ডেটও ছিল না, স্টিল তারা নিয়েছে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর এক ধরনের মানে হিসাব নিকাশ থাকে, যখন আমি পাওয়ারে যাবো আমরা কিন্তু প্রত্যেকে রাজার মতো ক্ষমতা আসলে চাই। দ্যাটস দ্য প্রবলেম আমাদের, ওই জায়গায় যেহেতু সমস্যা আছে। তো আমরা যদি এরকম একটা কমিটি করি, কমিশন করি, গণভোটের মাধ্যমে যদি নিয়ে নেই, আগে ভাইয়া যেটা বললেন যে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট চাই, আলোচনা হলো। সো আমি যদি এই আলাপটা মাঠে ছেড়ে দেই, আমি জুডিশিয়ারি পুরো ফ্রি করতে চাই, আমি আমাদের লেজিসলেচার, ট্রু লেজিসলেচার করতে চাই। হ্যাঁ, তোমার ক্ষমতা যাবে না, আমি এই ব্যবস্থা করছি,
আদার দ্যান দ্যাট সব জায়গায় আমি তোমার বিরুদ্ধে ভোট দেবে, এই আলাপগুলো যদি মাঠে আনা হয় কথার কথা, বড় কোনো রাজনৈতিক দল, আমি স্পেসিফিকলি যদি বলি বিএনপি, তার জন্য কি এটা বলা সহজ হবে যে না আমি এটা মানি না, আমি বিচার বিভাগ সরকারের হাতেই রাখবো? সো এইভাবে করে তাদেরকে ইনক্লুড করে এক ধরনের কনসেনসাস যদি আনি, সবই করে ফেলা যাবে, সবই করে ফেলে তারপর আমরা আসলে র্যাটিফাই করে ফেলতে পারবো। এটা আদতে মেজর কোনো প্রবলেম না। এখানে একটা প্রশ্ন আছে যে কথা ঠিক যে আওয়ামী লীগ তো কোথাও নেই এখন, মানুষের মনে নেই, বিশেষ করে ইয়াং জেনারেশন, যেই আন্দোলনে যারা সামনের সারিতে ছিল বা যারা আত্মদান করেছে, তাদের ভয়েসের কি হবে? মানে আপনি কি তাদেরকে একদম এক্সক্লুড করে এই পুরো প্রক্রিয়াটা করতে পারবেন, যেহেতু সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রসেসের মধ্যে আওয়ামী লীগকেও ইনভলভ করা উচিত। মানে আওয়ামী লীগের কি হবে ভবিষ্যতে, এখন এটা একটা প্রশ্ন আছে। খুব শক্ত যুক্তি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলাপও আছে। মানে সহজ উপায় হচ্ছে এই কয়েকদিন আগে জামায়াতকে তারা যেভাবে নিষিদ্ধ করেছে ঠিক সেই আইনে সেটা তো কোনো কাজে দেয়নি, প্রমাণিত হলো কয়েকদিনের ব্যবধানে কোনো কাজে দেয়নি। চেঞ্জ না হলে কাজ করতো। সন্ত্রাস বিরোধী দমন আইন যে 2009 ওটার 18 প্রধানমন্ত্রী নিজে উল্লেখ করছেন, ক্লিয়ারলি লেখা আছে, এবং আওয়ামী লীগ সব ছেড়ে দেন 4 আগস্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ড দল হিসেবে করেছে, এটা দিয়েও পারেন। আরেকটু পেছনে যদি যান, এন্টায়ারলি আপনি আওয়ামী লীগের কিন্তু হিস্ট্রি আছে। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের গণতন্ত্র 4th অ্যামেন্ডমেন্ট শেখ মুজিবুর রহমানের সময় এই দেশের গণতন্ত্র হত্যা করেছিল। এটা একটা ঘটনা না, আরেকটা প্রেসিডেন্স তৈরি হলো। আমাদের এখানে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ তারা করেছে মানে দল হিসেবে, চাইলে সেটাকে আমলে নিয়ে করা যেতে পারে। কিন্তু আমি সরকারের মধ্যে দেখলাম যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তাদেরকে এই প্রসেসে আনতে হবে। আওয়ামী লীগের যাদের অপরাধ আছে তাদের জেনুইন বিচার, এটা কিন্তু আমরা আবার একটা বাজে প্র্যাকটিস দেখছি আগের মতো, সেটা না, জেনুইনলি তাদের বিচার হোক। এরপর আওয়ামী লীগকে যারা রিপ্রেজেন্ট করবেন, যারা ওই বিচারে মুক্ত হয়ে আসবেন অথবা বিচারে অভিযুক্ত হবেন না, তারা যদি আসেন, তাদেরও বক্তব্য আমাদের সোসাইটিতে তাদের সংখ্যা এখনো খুব কম যে তা না। অনেক মানুষের তীব্র ক্ষোভ বিদ্বেষ আছে, কিন্তু একটা রিপাবলিক তৈরি, একটা রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে আমরা সব ভিন্ন মতকেও অ্যাকোমোডেট করতে হবে। সো আওয়ামী লীগকে আমি এর মধ্যে অন্তর্ভুক্ত করা। মঈন ফিরোজী, এই কথার সূত্র ধরেই আলোচনাটা যেখানে নিতে চাই আমি, সেটা হচ্ছে যে এই যে মামলা মোকদ্দমা হচ্ছে প্রচুর, মানে 8ই আগস্টের পরে বা 5 তারিখের পর থেকেই যে হওয়া শুরু হয়েছে, মানে এটা ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই অপরাধীদের ভবিষ্যৎ কি? নিরপরাধদের ভবিষ্যৎ কি? সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে একটা জিনিস একটু যোগ করে রেখে, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, প্রশাসনের, পুলিশের কোনো না কোনো ভাবে, ইভেন অনেক কোলাবোরেটর ছিল, আমি কিন্তু তাদের স্বাধীন মত, অনেক সাংবাদিক আছে এরকম, ব্যবসায়ী আছে, এরকম কিছু মানুষের, বেশ কিছু মানুষের খুব সিগনিফিকেন্ট বিচার যদি আমরা করতে না পারি, আসলে আমরা আমাদের শহীদদের রক্ত, যারা আহত হয়েছে তাদের সাথে আমাদের স্পষ্ট বেইমানি করা। এবং এটাই ফাইনাল রাউন্ড, সো ক্লোজিং রিমার্কস সহ জাস্ট 3-4 মিনিটস। বর্তমানে এই 24-এর গণ আন্দোলনের যে ঘটনাগুলো হয়েছে, এগুলো পিওরলি ক্রাইম। রাজনৈতিকভাবে দেখানো হলেও যেভাবে ছাত্র জনতার উপরে গুলি হয়েছে, অত্যাচার হয়েছে, এগুলো একদম ফৌজদারি আইনে বিচারযোগ্য। সমস্যা যেটা হচ্ছে, আমাদের দেশে দুটো সমস্যা হয়। একটা হচ্ছে আমরা সব কিছু তাড়াহুড়ো করতে চাই, 1 নাম্বার। আরেকটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা এই সমস্যাগুলো তৈরি করেছে, স্পেশালি পুলিশ বাহিনী, তাদেরকে দিয়ে আমি এই মুহূর্তে মামলাগুলো করাচ্ছি। এতে যেটা হয়, প্রথমত তাড়াহুড়ো কি করে হচ্ছে দেখবেন, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় ব্যক্তিগত মিডিয়াতে আসার জন্যে অথবা তার একটু নাম ফলানোর জন্যে একটা মামলা করে বসছে। তার কাছে কোনো এভিডেন্স আছে কিনা, সে মামলা আদৌ এটা টিকাতে পারবে কিনা, এগুলো চিন্তা না করেই মামলা করছে। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, পুলিশ যে মামলাগুলো করছে বিভিন্ন জায়গায়, হত্যা মামলাগুলো করছে, ওখানে ওরা ট্রেডিশনালি যেভাবে এফআইআর লিখেছে ওইভাবেই লিখছে যে এই হয়েছে, এবং এর সাথে অনেকগুলো নাম দিয়ে দিচ্ছে, এবং নামগুলো দেখা যাচ্ছে যে এমন সব নাম দিচ্ছে তারা ওই টেরিটোরিয়াল এরিয়াতে নেই। হুকুমদাতা নাম দিয়ে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তার যেসব নাম পছন্দ এগুলো দিয়ে লাস্টে বলছে আরও 200-300 আগের মতোই। এটা কেন হচ্ছে? এটা ওদেরকে পুরোপুরি দোষ দেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ গত 15 বছর ধরে যে পুলিশ অফিসারগুলো রিক্রুটেড হয়েছে, তারা তো এই কালচারে বড় হয়েছে। তারা তো
আজ পর্যন্ত সঠিক এফআইআর লেখার তাদের ট্রেনিং আছে কিনা আমার সন্দেহ আছে। এবং তারা ওই বয়ানটা কি করে, কম্পিউটারে তাদের সেট ফর্মুলা আছে, ওর মধ্যে দিয়েই এই বয়ানটা রচনা করে। এবং এখন যখন মামলা হচ্ছে, আগে যেটা হতো, আমি খুব একটা বিষয়টা অন্যভাবে বলি, যে যারা পদলেহন করে তার তো একটা পা দরকার। আগে একটা পা দরকার ছিল, সেই পা পদলেহন করেছে, এখন নতুন পা তারা পেয়েছে। তো তাদের চাকরি বাঁচানো বলেন বা তাদের নিজের প্রয়োজনে এখন দেখা যাচ্ছে নতুন প্রভু হিসাবে তারা একজনকে খোঁজার চেষ্টা করছে। এবং এই আওয়ামী লীগ সরকারের সময় যত ক্রাইম হয়েছে, এই ক্রাইমগুলোকে সমস্ত আওয়ামী লীগের নেতৃত্ব এবং কিছু লোককে জড়িয়ে করছে। প্রত্যেকের বিরুদ্ধে যে মামলাগুলো করা যায়, এগুলোতে বিচার হলে অবশ্যই তার শাস্তি হওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং এই অপরাধগুলো সঠিকভাবে যদি তদন্ত করে বিচার করা হয়, খুব কম লোক আছে এখান থেকে পার পাবে। একটা কারণ আছে, এটা প্র্যাকটিক্যাল কারণ হচ্ছে মেজরিটি অপরাধ ভিডিও রেকর্ড আছে, যেহেতু এটা ওপেন ফিল্ডে হয়েছে। মেজরিটি অপরাধে কারা কারা নির্দেশক, কারা কারা নির্দেশদাতা, এটা রেকর্ডেড আছে পত্রপত্রিকায়, ফলাও করে অনেক বড় গলায় তারা বিবৃতি দিয়েছে, বড় বড় রাজনৈতিক নেতারা। শুধুমাত্র ঢাকা শহরে না, এলাকায় আপনি বহু লোকের কাছে বিভিন্ন ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন, ফুটেজ আছে বিভিন্ন লোকাল লিডাররাও কিভাবে ইনস্টিগেট করেছে। সো যেখানে এত ওয়েল ডকুমেন্টেড, সেই ক্ষেত্রে এই লোকগুলো ভবিষ্যতে পার পেয়ে যাবে কি করে? আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমাদের সুপ্রিম কোর্টে যখন একটা মামলা আমরা আপিলে পাই, আমরা কি করি? আমরা সেখানে লুপহোলস দেখি, বাংলায় যেটা বলি খুঁত ধরি আমরা। এই খুঁত বাঁচতে গিয়ে তখন দেখা যায় একটা দুটো ইস্যু দিয়ে আমরা আপিলটাকে কোর্টে অ্যাকসেপ্ট করিয়ে নিই। সো আপনি যদি গোড়াতে হাত না দেন, আপনি যদি এফআইআরগুলো ঠিক মতো না করেন, চার্জশিটগুলো ঠিক মতো না, সাক্ষীগুলো ঠিক মতো না আনেন, এই মামলাগুলো চোখের সামনে ঘটনা যেটা ঘটেছে সেখানেও তারা পার পেয়ে যাবে। এখনই হয়তো সবাই কেউ তাদের বিরুদ্ধে জামিন চাইতেও যাচ্ছেন না, ওনারা নিজেরাও জামিন চাইতে যাচ্ছেন না, তাদের লয়াররাও চাচ্ছেন না। কিন্তু একটা সময় আসবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি, এই লোকগুলো হাইকোর্টে বেল নিতে আসবে, তখন কোর্ট তো দেখবে যে এফআইআর তো দুর্বল, তারা তো দেখবে না যে ওই ভিডিওতে কি আছে, তারা এফআইআর দেখবে। সো এই জন্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, খুব জরুরি ভিত্তিতে এই সরকারের উচিত, এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে একটা সেন্ট্রালি তারা এক ধরনের, আমরা বলি যে প্রসিকিউশন সার্ভিস গঠন করুক, স্পেশালি এই 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে অপরাধগুলো হয়েছে, গত একটা টাইম ফ্রেম নেক, এই টাইম ফ্রেমে যতগুলো অপরাধ হয়েছে একটা সেন্ট্রাল কমিশন করা হোক, যেখানে ক্রিমিনাল ল এক্সপার্টস থাকবেন, রিটায়ার্ড জাজেরা থাকবেন, পুলিশের কিছু সৎ কর্মকর্তা থাকবেন। তারা প্রত্যেকটা, যেহেতু মামলাগুলো আবার ঢাকায় করা যাবে না, মামলাগুলো লোকাল জুরিসডিকশনে করতে হবে, লোকাল যে আইও আছে তাকে তারা গাইড করবে। এবং এর সাথে কিছু ছাত্রদেরকে ইনভলভ করা উচিত যারা রিসার্চের কাজ করবে, বিকজ ওরা ইন্টারনেট রিসার্চে অনেক পরিপক্ক। তো এই একটা কমিশন করে আপনি যদি মামলাগুলোকে ইমিডিয়েটলি স্টেপস না নেন, এই মামলাগুলো ধীরে 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 নষ্ট হয়। থ্যাংক ইউ ডক্টর জাহিদুর রহমান, খুব ছোট্ট করে 2 মিনিট। চমৎকার বলেছেন, আমার একেবারেই আর কিছু যোগ করার নেই। যে প্রসেসের কথা বলেছেন, সেন্ট্রাল যে প্রসিকিউশন টিমের কথা, চমৎকার প্রপোজাল। মানে আমার মনে হয় এটা তো আসলে এতদিন হয়েও যাওয়া উচিত ছিল, আমার এখন শোনার পর মনে হয়। কারণ একটা কথা ইম্পর্টেন্ট, মানে আমরা জাতি হিসেবে যতটা ক্ষুব্ধ হতে পারি, এজিটেটেড হতে পারি, দ্যাটস গুড, এবং এই এজিটেশন আমাদের দরকার ছিল। আমরা কোর্টে গিয়ে কাউকে পিটিয়ে দিচ্ছি, সেটুকু পারি, কিন্তু আমরা আসলে কোনো কাজ মেটিকুলাসলি স্টেডিলি কন্টিনিউ করতে পারি, আমার মনে হয় এটা প্রমাণ করার একটা সুযোগ আমাদের সামনে হাজির হয়েছে। এবং এটা ফ্যাক্ট, এই পরিমাণ ইনফরমেশন, এই পরিমাণ ডেটা আমাদের সামনে থাকার পরও যদি আমরা জেনুইনলি বিচার করতে না পারি। আরেকটা কথা একটু যোগ করে দিতে চাই, শুধু অভ্যস্ততা না, আমি আরেকটা আশঙ্কা যোগ করি। আওয়ামী লীগের হাতে অকল্পনীয় পরিমাণ টাকা আছে, অকল্পনীয় পরিমাণ টাকা আছে। সুতরাং এই পুলিশ তাদেরই নিয়োগকৃত পুলিশ, তারা এখন পর্যন্ত তারা চেষ্টা করছে বা দেখাচ্ছে যে আমরা কাজ করছি। খুবই সম্ভব তারা হয়তো নিজে থেকে তাদেরকে এরকম করবে, অথবা তাদেরকে কিনে ফেলাও খুব কঠিন কিছু না। সুতরাং একটা সেন্ট্রাল একটা যদি সেল না থাকে, এই ঘটনাগুলো ঘটবে এবং এই মানুষগুলোকে আমরা হয়তো আবার দেখবো তারা খুব চমৎকারভাবে বেরিয়ে যে কোনো এবং আমাদের উপরে চড়াও হবে। একদম, মানে আমাদের বলতে আমি সাধারণ একদম সবার কথা বলছি। দর্শক, অনুষ্ঠানের আপনি কিছু যোগ করতে চাইছেন? থ্যাংক ইউ। অনুষ্ঠানের শেষ প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জাহিদুর রহমান এবং মিস্টার মঈন ফিরোজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সেকেন্ড রিপাবলিকের কথা এর আগে উচ্চারিত হয়েছে, আজকে উচ্চারিত হলো, এবং সেখানে আমরা আমাদের কনস্টিটিউশন নিয়ে কী করব, কারণ মূল সমস্যাটা ওই জায়গায়। যদিও আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত মানের হতো, আমাদের শিক্ষা দীক্ষা থাকতো, ভালো রুচি থাকতো, সভ্য হতাম, তাহলে হয়তো আমরা এই লিখিত দলিল ছাড়াও দেশটা চালাতে পারতাম, যেমনটা ব্রিটেন পারে। সেই জায়গায় আমাদের কি করণীয়, আমার অতিথিরা নানা পরামর্শ দিয়েছেন। আইনি পরামর্শ এসছে যে কোন প্রক্রিয়া আমরা যেতে পারি, কিন্তু তার আগে যেটা নিশ্চিত হওয়া দরকার সেটা হচ্ছে যে সরকারে বা দায়িত্বে যারা আছেন তাদের আসলে এজেন্ডাটা কী সেটা তাদেরকে পরিষ্কার করতে হবে। সেটা এখনও তারা পরিষ্কার করেন না, আমার অতিথিরাই বলছিলেন। এবং তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে তাদের জন্য যে ম্যান্ডেট বা যে ছাত্র জনতা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, দায়িত্বে বসেছে, সেটা অসীম সময়ের জন্য নয়, সেটা তাদের মাথায় রাখতে হবে। নতুন নতুন সমস্যা আসবে এবং অনেক পুঞ্জীভূত সমস্যা আছে। এগুলো মানুষ যখন ফেস করতে শুরু করবে বা এগুলো নিয়ে কথা বলতে শুরু করবে, তখন কিন্তু এই জনপ্রতিনিধি যারা নন, এমন যারা ক্ষমতায় আছেন, তাদের জন্য রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে বা দূর হয়ে উঠবে। সেই জায়গায় এটা তারা মাথায় রাখতে পারেন যে তারা আসলে কি করবেন না করবেন সেটা পরিষ্কার করতে হবে। আরেকটা কথা হচ্ছে, যেভাবে মামলাগুলো হচ্ছে 5ই অগাস্টের পরে, সেটা নিয়ে একটা আমি বলবো আমরা তিনজনই একমত এখানে, অন্তত আমরা দুজন যিনি প্রস্তাব দিলেন তার বাইরে একমত, যে এই প্রস্তাবটি এর আগ পর্যন্ত আমরা কারো কাছ থেকে পাইনি। এটি উত্তম প্রস্তাব, একটা প্রসিকিউশন সার্ভিস করা উচিত বা সেন্ট্রালি একটা কমিশন করা উচিত, এবং তার মধ্য দিয়ে আসলে এই 5ই অগাস্টের পরে বা আগে 36 দিনে যা ঘটেছে, এমনকি আমরা যদি পেছনে তাকাতে চাই, গত 15 বছরের হিসেব নিকেশ করতে চাই, তাহলে একটা কমিশন করে সেটা করা উচিত। বিশেষ করে এই জুলাই অগস্টের ঘটনাবলীর একদম চাক্ষুষ প্রমাণাদি সবার হাতেই, অনেকের হাতেই আর রয়েছে। কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার বিবেচনা করবে আমরা আশা করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।